নাসিম ইকবাল স্মরণ সভায় উপস্থিত প্রধান আলোচক জনাব ফরহাদ মাজাহার, উপস্থিত প্রেসিডেন্ট বিরোধী ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্র যুব সংগঠনের নেতৃবৃন্দ। লামিয়া যেটা বলছিল যে জুলাই অভ্যুত্থানের যে স্মৃতি কথা, সেটা বলতে গেলে আসলে ট্রমাটাইজ হয়ে যায়। আমরাও আসলে আমি যখন 19 তারিখ 19 জুলাই আমি গুলিবিদ্ধ হয়েছিলাম পল্টন মোড়ে। আর যতটুকু জানতে পারি আসিফ গুলিবিদ্ধ হয়েছিল মিরপুরে। সৌভাগ্যক্রমে আমি বেঁচে যাই, নাসিম শহীদ হয়। আর একটু যদি স্মৃতিচারণ করি বা একটু পূর্বে যায়, এই সরকারের পতন অনিবার্য, গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হবে, ছাত্রদের মাধ্যমে পতন হবে, সেটা প্রায় নিশ্চিত ছিল। আমরা প্রেসিডেন্ট বিরোধী ছাত্র ঐক্য করি 14 ছাত্র সংগঠনের নেতৃত্বে। ওইখানে আমাদের স্লোগানটাই ছিল দফায় দাবিয়ে শেখ হাসিনার পদত্যাগ। ওই আন্দোলনের পরবর্তীতে জানেন যে সর্বদলীয় একটা সমাবেশ 28 অক্টোবর। ওই 28 অক্টোবরে যে দমন নিপীড়ন, যে নির্যাতন পুলিশ কর্তৃক হয়েছিল, আমাদের সাহেব জিয়ার সামনে আছেন, ওনার চোখে এসে যে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। আমাদের সমাবেশ থেকে যাওয়ার পথে আমাদের কর্মী সহ আমার নিজের বড় ভাইকে ওই দিন গ্রেফতার করা হয়। এইরকম 28 অক্টোবরের পরবর্তীতে কেউ বিরোধী দলের রাজনৈতিক নেতৃবৃন্দ বাসায় থাকতে পারে, তাদেরকে পালিয়ে থাকতে হয়। আপনারা যদি অনলাইন গুলা দেখেন, ধান খেতে বাঁশ বাগানে তখন যাত্রী চালু করতে হয়। মূলত এই আন্দোলনটা ছিল আমরা যেটা বলি 16 বছর 6 মাস এবং 36 দিনের। এটা শুধুমাত্র 36 দিনের গণঅভ্যুত্থান বলে বললাম। 16 বছর যে বিরোধী দলগুলোর বা বিরোধী মতগুলো দমন করার জন্য যে অমানবিক নির্যাতন করা হয়েছে, এর একটা পরিপূর্ণ ফসল আমরা দেখতে পাই এই 36 দিনের আন্দোলন। আমাদের সামনে আজকে যে আমাদের প্রধান আলোচক ফরহাদ মাজাহার সাহেব, ওনাকেও খুবই শিকার হতে হয়েছিল এই শেখ হাসিনা পুলিশ কর্তৃক। এই যতটুকু আমার স্মৃতিচারণ যদি হয়, এই জুলাই মাসে 2017 সালে ওনাকে খুবই শিকার হতে হয়েছিল। এই রাজনৈতিক নেতৃবৃন্দ ছাত্র সংগঠনগুলো কিন্তু তখন প্রতিবাদ বিক্ষোভ করেছিল এবং আন্দোলন তৈরি করেছিল। বাংলাদেশের প্রতিটি ঘটনা, গুমের ঘটনা করে, জেলের জুলুমের ঘটনা করে, তখন এই রাজনৈতিক দলগুলো গুমের কিন্তু অনস্বীকার্য। রাজনৈতিক দলগুলোর কথা অবশ্যই আসতে হবে। আমি যদি একটু স্মৃতিচারণ করি, আমি যদি গুলিবিদ্ধ হই, পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের একটা সংহতি সমাবেশ ছিল, যে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। এই সংহতি সমাবেশে আমরা অংশগ্রহণ করি। তৌফিকুজ্জামান পিরাজা ছিল, রাষ্ট্র সংস্কারের ছাত্র নেতৃবৃন্দ ছিল। তৌফিকুজ্জামান পিরাজা স্লোগান দিচ্ছিল, তখন আমাদের প্রেস ক্লাবের সামনে যাওয়ার পথে পুলিশ আমাদের বাধা প্রদান করে। অতর্কিতভাবে আমাদের নেতৃবৃন্দ যখন সাইফুল হক সাহেব, জোনায়েদ সাকি সাহেব সহ ওনারা যখন পুলিশের সঙ্গে কথা বলতেছিল, অতর্কিতভাবে সাউন্ড গ্রেনেড, ককটেল, রাবার বুলেট, ছোড়া গুলি নিক্ষেপ করা শুরু করে। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে একটু আলাদা করে নিয়ে যাওয়ার পেছন থেকে আমাদের এই গুলি নিক্ষেপ করে। আমার নাকে, মুখে, পিঠে সহ প্রায় 38টা বুলেট সেদিন আমার সারা শরীরে লাগে। ওই সময়টা যে ছিল, আমরা আসলে কোথায় যাব, কোন দিকে যাব? একটু আগে যে বলছিল যে বাহিরের শত্রুর সাথে লড়াই করা যায়, অভ্যন্তরীণ শত্রুর সাথে আসলে লড়াই করাটা কঠিন। আমরা কোনোভাবে একটা গলির ভিতরে ঢুকলাম, একটা বই বাইন্ডিং এর একটা দারোয়ান, উনি আমাদেরকে গেট খুলে দিল, আমরা বই ভিতরে গেলাম। ওইখানে লড়াইয়ে আমার সহযোদ্ধার নাম উনি আমার গুলিগুলো দিক থেকে বের করে দিচ্ছিল। এক লোক বায়োডিন নিয়ে আসছে, যারা গুলিবিদ্ধ হয়েছে, এটা একটু লাগান, আমাদের যুবনেতা ওই বায়োডিন লাগাইছে। ওই মুরব্বী বলছিল যে আপনারা এখানে থাকেন, পরিস্থিতি খুবই খারাপ, পরে বের হন, আমি আপনাদের জন্য রান্না করা করি, আপনারা এখানে খেয়ে যাবেন। সাইফুল সাহেব বলছিল যে দেখো, মুক্তিযুদ্ধ তোমরা দেখো নাই, মুক্তিযুদ্ধের পরিস্থিতিটা এরকমই ছিল, মানুষ তোমাদের পক্ষে আছে, শেখ হাসিনা পতন অনিবার্য। সেটা 19 তারিখের কথা। পরবর্তীতে যখন চিকিৎসা নিতে যাই, আমি ঢাকা মেডিকেলে যেতে পারি, আমি দেখছি ঢাকা মেডিকেলে গেলে ওইখানে ছাত্রলীগ হামলা করছে, পুলিশে গ্রেফতার করছে। আমি ঢাকা ন্যাশনাল মেডিকেলে যাই, ওইখানে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, এক্সরে ছাড়া ডাক্তাররা কিছু করবে না, এক্সরে অপারেটর তখন ছিল না। ওইখানে মেডিকেল স্টুডেন্ট এবং নার্স, ওনারা ভাই আপনারা আইনজীবী মানুষ, আপনাদের তো ওটার প্রয়োজন নেই,
আপনার রাজনীতি করে আপনাদের ভোটার প্রয়োজন নেই, তবু আমাদের ভোটারের প্রয়োজন ছিল। আমরা মিছিল যেতে সাহস করে আপনি জিতে গেছেন, আপনার চিকিৎসাটা আমরা করব। এই যে জনসমর্থনটা, এই যে আমি বই বুক বাইন্ডিং এর এই দারুণের কথা বলি, এই যে মেডিকেল স্টুডেন্ট, এই নার্স, এই জুলাই গণঅভ্যুত্থান তাদের ভূমিকাটা অবশ্যই আসতে হবে বলে আমি মনে করি। জুলাই সনদ করতে জানি না তাদের ভূমিকাগুলো আসবে। আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হল, পৃথিবীর ইতিহাসে এরকম জনসমর্থিত সরকার আছে বলে আমার মনে হয়। সমস্ত বিরোধী দল এই সরকারকে সমর্থন দিয়েছে, কিন্তু তারপরে বলা হয় যে এত সমর্থন থাকার পরে এই সরকারটা মনে হচ্ছে খুবই দুর্বল, নড়বড়ে। এই জনসমর্থনটাকে এই সরকার শক্তিতে রূপান্তরিত না করতে পেরে কোন দলকে কোলে পিঠে করে মানুষ করার জন্য, কোলে পিঠে করে গড়ে তোলার জন্য মনে হচ্ছে যে ওনারা আরো দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের এই গণঅভ্যুত্থানের পরপরে আমাদের সাধারণ মানুষের যে চাওয়া পাওয়াটা ছিল, তাদের চাওয়া খুবই নিম্ন ছিল, যে আমাদের দ্রব্যমূল্যগুলো নিয়ন্ত্রণে আসবে, যে অর্থগুলো পাচার হয়েছে সে অর্থগুলো ফিরে আসবে, এবং যে জনগণ গত 17 বছর 15 বছর ধরে ভোট দিতে পারছে না তার ভোটাধিকারটা ফিরে পাবে, গণতান্ত্রিক একটা পথের উত্তরণ। কিন্তু আজকে আমরা দেখতে পাই যে আমাদের রাজনৈতিক নতুন রাজনৈতিক সংগঠন তারা বলছে যে বিচারের পরে হচ্ছে নির্বাচন, সংস্কারের পরে নির্বাচন। সংস্কারের প্রস্তাবনা যদি আমি জানি, গণতন্ত্র মঞ্চ, জাতীয় বিএনপি থেকে শুরু করে 31 দফা জন্য 31 দফা সংস্কারের প্রস্তাবনা থেকে কিন্তু তার আন্দোলনটা শুরু করেছে। সংস্কারের যে আজকের কথাটা, এই কথাটা কিন্তু বিরোধী দল শিবির থেকে অনেক আগে থেকেই এই সংস্কার প্রস্তাবনা আসছে। আর বিচার, আমি যে আইনের মানুষ বলি যে বিচারের যে প্রক্রিয়াটা, বিচার নিয়ে যে বাণিজ্যটা হচ্ছে, একটা হত্যা মামলায় 100, 200, 400, 500 এরকম দেখা যাচ্ছে অনেক বিএনপি কর্মী তাকেও হত্যা মামলা আসামি করতে হয়েছে পার্সোনাল রেশারেশি, পার্সোনাল বিরোধের কারণে। অনেক ক্ষেত্রে আমার যদি আজকে টাকা থাকে, আমার যদি সাহেব জুয়েল ভাইয়ের সাথে আমার বিরোধ থাকে, আমি 1 লাখ টাকা দিলে আজকে সাহেব জুয়েল ভাইকে এই বৈষম্য বিরোধী আন্দোলনে আসামি করতে পারছি। এই হচ্ছে আজকে আমাদের বিচার ব্যবস্থা। আজকে 1 বছর হতে চললো, আমি আমার জানা মধ্যে আমি ঢাকা কোর্টে প্র্যাকটিস করি, ওইখানে আমি বৈষম্য বিরোধী আন্দোলনে কোনো মামলায় এখন পর্যন্ত চার্জশিট মানে তদন্ত কার্য শেষ হয়েছে বলে আমি জানি না। বিচারটা কখন শুরু হবে? এই বিচারটা চলতেই থাকে, এই বিচার শেষ হবে না। আজকে এখানে আমরা যে ব্যবস্থাটা চাইনি, শেখ হাসিনার আমলে আমরা যেটা দেখতে পাইছি যে রাজনৈতিক যে মামলাগুলো বলি, গাইবি মামলা যেগুলো বলি, সেগুলোতে আমাদের কারা নিজের নেতৃবৃন্দ আছে যে তারা জানেন ভালো যে জামিন হতো না, মেরিট আছে কিনা, জামিন পাওয়ার যোগ্য কিনা সেটা মূল বিবেচ্য ছিল না। বিবেচ্য ছিল সেটা রাজনৈতিক মামলা। এখনো কিন্তু সেই ব্যবস্থাটাই আছে। আমি দোষী না নির্দোষ, আমি এই মারার সাথে সংযুক্ত ছিলাম কি ছিলাম না সেটার কোনো বালাই নাই। এটা বৈষম্য বিরোধী মামলা বলে জামিন হচ্ছে না। উচ্চ আদালত কর্তৃক আগাম জামিন বন্ধ। উচ্চ আদালত কর্তৃক আপনি জামিন পেলেও চেম্বার জাজ সেটা স্টে করে দিয়েছে। এই হচ্ছে রাষ্ট্রের পরিস্থিতি। আমাদের এরকম রাষ্ট্র চাই না। আমরা শেখ হাসিনার মতো পুলিশি রাষ্ট্র, বেশিরভাগী রাষ্ট্র আমরা চাই না। আমরা চেয়েছিলাম একটা কল্যাণমূলক রাষ্ট্র। আজকে আপনারা বলছেন রাষ্ট্রটা যাবে সন্ত্রাসীদের দখলে, দখলবাজদের দখলে, ব্যবসায়ীদের দখলে। আপনি এই 1 বছর যে রাষ্ট্রটা পরিচালনা করছেন, আপনি কি পরিবর্তন করেছেন? কতটুকু সংস্কার আপনি করতে পেরেছেন বিচার ব্যবস্থা থেকে শুরু করে সামগ্রিক? আমি যখন ঢাকা মেডিকেল চিকিৎসা নিতে যাই, আমাকে 100 টাকা দিলে আমি হচ্ছে সিরিয়ালে আগে আনতে পারি, সেই ব্যবস্থা এখনো আছে। আমি আহত হয়ে চিকিৎসা নিতে গেছি, আমি হচ্ছে অপারেশনের সিরিয়ালে আছি, আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখে আমার পিছনের লোকজন আগে অপারেশন করে দিয়ে আসে। কিভাবে? ওইখানে 100 টাকা, 200 টাকা, 500 টাকা দিলে তাদেরকে সিরিয়াল আগে পৌঁছে। এই ব্যবস্থাটা এখনো আছে। 1 বছর কিন্তু এই পরিবর্তনগুলো হয়নি, যে পরিবর্তনগুলো আমরা অভ্যুত্থানের পর থেকে আশা করেছি। হ্যাঁ, অভ্যুত্থানের পর 3 দিন এই রাষ্ট্রটা ভালো ছিল। কোর্টে মোহরি, পেশকার, ঘুষ নেয়নি, কোনো বাজার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ছিল না, 3 দিন ভালো ছিল।
তারপর থেকে একই ব্যবস্থা, এই ব্যবস্থাটা পরিবর্তন করা গেল না। আপনারা তো 1 বছর রাষ্ট্র চালিয়েছেন, কিন্তু এই ব্যবস্থার পরিবর্তন ভুল থাকবে। এইবার আমাদের মাফ করেন, জনগণ যাদেরকে নির্বাচিত করে, জনগণ যাদেরকে চুজ করে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেন। এই বলে আমি যুব বাঙালিকে ধন্যবাদ জানিয়ে শহীদ আসিফ ইকবালকে স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।